ইয়ার ওর লেফট ইয়ার যে কোনো একটা ইয়ার এক্সামিনেশন করতে বলবো। তো এক্সামিনেশন করতে আমরা যখন বলবো তখন তুমি স্যারের পারমিশন নিয়ে বসার পরে তুমি কিভাবে বসবা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তুমি বসবা হলো পেশেন্টের ডান দিকে। পেশেন্টের বাম দিকে বসলে এটা কিন্তু তোমার ইমপ্রেশন খারাপ হবে। অলওয়েজ সিট ইন দ্য রাইট সাইড অফ দ্য পেশেন্ট। তোমাকে যদি লেফট ইয়ারও এক্সামিনেশন করতে দেয় তাও তোমাকে ডান দিকে বসতে হবে। বাম দিকে বসলে এটা তোমার জন্য খারাপ হবে, এটা তোমার ইমপ্রেশনের জন্য খারাপ হবে। তাহলে বসলা, আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইমরানুল হক, আমি আপনার ডান কানটা একটু পরীক্ষা করব। আমি আপনাকে কোনো ব্যথা দিব না, কষ্ট দিব না, আশা করি আপনি আমাকে সহযোগিতা করবেন। তাহলে এই পয়েন্টগুলো যে বললাম এগুলো কি? ইন্ট্রোডাকশন, গ্রিটিংস এন্ড কনসেন্ট। কোনগুলো লেখো, ভেরি ইম্পর্টেন্ট। কোনো পয়েন্ট যেন মিস না হয়। প্রতিটা পয়েন্টের জন্য মার্ক কিন্তু আছে, বুঝছো? প্রতিটা পয়েন্টের জন্য 0.5 করে কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশন করা আছে, কোনো পয়েন্ট মিস করা যাবে না। তারপরে যেহেতু মেল পেশেন্ট হইলে আমার অ্যাটেন্ডেন্ট এবং স্ক্রিনিং চাওয়ার প্রয়োজন নাই। ফিমেল পেশেন্ট হলে বলতে হবে যে স্যার আই নিড এ ফিমেল অ্যাটেন্ডেন্ট এন্ড স্ক্রিন। ভেরি ইম্পর্টেন্ট, অ্যাটেন্ডেন্স অ্যান্ড স্ক্রিনিং। পয়েন্টগুলো কিন্তু মিস করা যাবে না। বারবার বলছি, কোনো পয়েন্ট যেন মিস না হয়। পয়েন্ট মিস করলে কিন্তু মার্ক কমে যাবে। হ্যাঁ, তাইলে স্যার যদি বলে যে হ্যাঁ, যদি ফিমেল পেশেন্ট দিয়ে, তাহলে স্যার বলতে পারে যে হ্যাঁ তোমাকে স্ক্রিন দেওয়া হলো, অ্যাটেন্ডেন্স দেওয়া হলো। অথবা স্যার যদি বলে যে না তোমার প্রয়োজন নাই, তাহলে তুমি করবা এক্সামিনেশন, কিন্তু পারমিশন ইজ মাস্ট। তাইলে এই হইলো। তারপরে আমার এক্সপোজার। হ্যাঁ, এক্সপোজার করতে হবে। এই ইয়ারের এক্সপোজারটা একটু অন্যরকম, কনভেনশনাল না। কেমন এক্সপোজার? ইয়ারের এক্সপোজারের ক্ষেত্রে রোগীর চশমা থাকলে বলতে হবে আপনি চশমা খুলে ফেলেন। মাস্ক পরা থাকলে বলতে হবে আপনি মাস্ক খুলে ফেলেন। মাথায় যদি কোনো টুপি থাকে, ক্যাপ থাকে, তাহলে বলতে হবে যে আপনার টুপিটা খুলে ফেলতে হবে। ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু মনে করো রোগীর চশমা আছে, মাথায় টুপি আছে, তুমি এক্সামিনেশন করতেছো, তাইলে কিন্তু এটা ইমপ্রেশন অনেক খারাপ হবে এবং তুমি মার্ক কম পাবা। এক্সপোজারটা ভেরি ইম্পর্টেন্ট। আইডিয়ালি এক্সপোজার শুড বি ডান আপ টু মিড চেস্ট, both shoulders should be exposed. এটা হলো নিয়ম। বাংলাদেশের পার্সপেক্টিভে যদি ফিমেল পেশেন্ট দেওয়া হয় মিড চেস্ট পর্যন্ত এক্সপোজার করা পরীক্ষা হলে টাফ এবং ইট লুকস অকওয়ার্ড। হ্যাঁ, কিন্তু যেইটুকু এক্সপোজার করার প্রয়োজন, যেইটুকু এক্সপোজার করলে তুমি স্মুথলি এক্সামিনেশন করতে পারবে, সেইটুকু এক্সপোজার করতে হবে। স্মুথলি এক্সামিনেশন করার জন্য যেইটুকু দরকার সেইটুকু করতে হবে। রোগী মনে করো ওড়না টোড়না পেঁচায় মেচায় আছে, ঘুমটা পেঁচায় মেচায় আছে, তুমি এক্সামিনেশন করবা, তাইলে কিন্তু কাজ হবে না। ফিমেল পেশেন্ট যদি স্কার্ফ, হিজাব টিজাব যাই পরা থাকুক, এগুলো কিন্তু বলতে হবে যে আপনি স্কার্ফ হিজাবটা খুলেন, বলে প্রপার এক্সপোজার করে এক্সামিনেশন করতে হবে। হিজাব পরা একটা রোগীর তুমি টিউনিং ফর্ম করতেছো, দ্যাট লুকস ভেরি অড এবং মোটামুটি ফেল শিওর, কনফার্ম ফেল। হ্যাঁ, ওকে। তাহলে এক্সপোজার করার পরে, তাহলে এক্সপোজার করলাম, তারপরে ওয়াশ মাই হ্যান্ডস উইথ স্যানিটাইজার। পরীক্ষা হলে দেয়া থাকবে, স্যানিটাইজার দেয়া থাকবে। রোগীর গায়ে হাত দেওয়ার আগে কি স্যানিটাইজার দিয়ে হাত স্যানিটাইজ করতে হবে। আনস্টেরাইল হ্যান্ডে, যদিও আমরা বলি যে সার্জনস হ্যান্ড ইজ অলওয়েজ স্টেরাইল, কিন্তু পরীক্ষার হলে এজ এ এক্সামিনে আমাকে হাত স্টেরাইল করেই রোগীর গায়ে হাত দিতে হবে। হ্যাঁ, আনস্টেরাইল হাত দেওয়া যাবে না। তাহলে আমি এই মোটামুটি আমার কিন্তু প্রাইমারি কাজগুলো শেষ। আমি এখন হেডলাইটটা করব। হেডলাইটটা লাইট ঠিক আছে কিনা আমি একটু চেক করে নিলাম। তাহলে আমার প্রথম কাজ হলো ইন্সপেকশন আমি করব, ঠিক আছে? আচ্ছা, আমাকে যেহেতু বলা হয়েছে এক্সামিন দ্য রাইট ইয়ার, তাহলে আমি রাইট দিয়ে শুরু করছি। আমি হেডলাইট অন করলাম। এই যে আমি ফার্স্টে রোগীর প্রিঅরিকুলার এরিয়া দেখলাম, পিনা দেখলাম এবং পোস্ট অরিকুলার এরিয়া দেখলাম। হ্যাঁ, দেখলাম। আমি এই তিনটা জায়গায় আমি কি দেখলাম? দেখার পরে আমার ইন্সপেকশন শেষ। দেন পালপেশন।
পালপেশনে আই উইল লুক ফর টেন্ডারনেস ইন টেন্ডারনেস ইন 3 পার্ট। ট্রেগাস, কঙ্কাল বল এন্ড ম্যাস্টার, এই তিনটে জায়গায় দেখব। কিভাবে তুলবো? এবং আমি পালপেশন যখন করব আমি লাইটটা ফেলাবো টুয়ার্ডস পেশেন্টস আই। আমি রোগীর চোখের এক্সপ্রেশন দেখব, ফেশিয়াল এক্সপ্রেশন দেখব, যে আমি চাপ দিলে রোগী কোনো পেইন ফিল করছে কিনা দেখতে হবে। হ্যাঁ, তাহলে আমি ট্রেগাসে চাপ দিলাম, কঙ্কাল বলে চাপ দিলাম এবং ম্যাস্টয়েডে চাপ দিলাম। চাপ দিয়ে দেখলাম যে রোগীর কোনো পেইন হচ্ছে কিনা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। টেন্ডারনেস দেবো তিনটা জায়গা। জি জি বলেন। তাইলে পালপেশন শেষ, এবার আমাকে স্পেকুলাম, এবার আমাকে ওরাল স্পেকুলাম দিয়ে আমি এক্সামিনেশন করব। তো একটা ব্যাপার খেয়াল রাখবা, এক্সটার্নাল অডিটরি ক্যানেলে ওরাল স্পেকুলাম এন্টার করার আগে আগে শুধু হেডলাইট দিয়ে আমি এক্সটার্নাল অডিটরি ক্যানেলটা আগে এক্সামিনেশন করে নিতে হবে। কেন? কারণ অনেক সময় রোগীর এক্সটার্নাল অডিটরি ক্যানেলে পেইনফুল ফারানকুলোসিস হয়। ফারানকুলোসিস ইজ দ্য স্টেফিলোককাল ইনফেকশন অফ দ্য হেয়ার ফলিকল। আমরা জানি যে এক্সটার্নাল অডিটরি ক্যানেলের আউটার যে কার্টিলেজিনাস পার্ট, আউটার যে 1/3, সেখানে কিন্তু হেয়ার ফলিকল থাকে এবং ফ্রিকোয়েন্টলি সেই হেয়ার ফলিকুলের গোড়ায় স্টেফিলোককাল ইনফেকশন হয়, ফারানকুলোসিস হয়, এবং দ্যাট ইজ এ এক্সট্রিমলি পেইনফুল কন্ডিশন। সাপোজ কোন রোগীর এক্সটার্নাল অডিটরি ক্যানেলে ফারানকুলোসিস আছে, তুমি কথা নাই বার্তা নাই ঠাস করে এটা ভিতরে ইয়ে করে দিলা, ঢুকাই দিলা, রোগীর প্রচন্ড পেইন হবে। ওরাল স্পেকুলাম ভিতরে ঢুকাইলে যদি ফারানকুলোসিস থাকে রোগীর প্রচন্ড পেইন হবে, রোগী আট করে উঠবে, পরীক্ষা হবে এবং তুমি ফেল। এই জন্য তোমাকে আগে যেটা করতে হবে, আগে এক্সটার্নাল অডিটরি ক্যানেলটা একটু এক্সামিনেশন করতে হবে। আমরা যেটা জানি যে এক্সটার্নাল অডিটরি ক্যানেলটা কিন্তু স্ট্রেট ক্যানেল না, ইটস এ কার্ভ ক্যানেল। এটাকে আমাকে স্ট্রেনিং করে নিতে হবে বাই প্রেসিং দ্য পিনা আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড এন্ড ল্যাটারালি, দ্যাট ইজ ইউবিএল। ইউবিএল আমাকে করতে হবে। হ্যাঁ, আমাকে আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড এন্ড ল্যাটারালি এটাকে পুশ করতে হবে। পুশ করলে আমার ক্যানেলটা স্ট্রেট হবে, তখন আমি ক্যানেলের পুরো ভিতরে দেখতে পাবো। হ্যাঁ, কাজে আমি দেখলাম, মনে করো আমি আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ল্যাটারালি টান দিলাম, টান দিয়ে ক্যানেল লাইন দেখলাম যে ক্যানেলে কোনো ফারানকুলোসিস নাই এবং কোনো ইনফ্লামেটরি কোনো চেঞ্জ নাই, কোনো সোয়েলিং নেই। দেখার পরে এবার মেটালিক ওরাল স্পেকুলাম দিয়ে আমি এক্সামিনেশন করব। হ্যাঁ, আচ্ছা এবার দেখো, এবার আমি এই যে ওরাল স্পেকুলামটা প্রিপারেশন করে কাটা করব। হ্যাঁ, হাই 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 দেখো এই হ্যাঁ, এই যে ওরাল স্পেকুলাম দিয়ে আমি দেখব এক্সটার্নাল অডিটরি ক্যানেলে কোনো ডিসচার্জ বা ডেব্রিস আছে কিনা এবং কোনো ইমপ্যাক্টেড ওয়ার্কস আছে কিনা আমি দেখব। দেখো আমি যে কানটা যে ধরলাম, তোমরা একটু খেয়াল করো, এই কানটা ধরার কিন্তু একটা বিশেষ নিয়ম আছে। আমাকে থাম্ব এবং ইনডেক্স ফিঙ্গার দিয়ে ওরাল স্পেকুলামটা হোল্ড করতে হবে, এট দ্য সেম টাইম ইনডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার দিয়ে আমাকে এক্সটার্নাল অডিটরি ক্যানেলটা ইউবিএল তো করা লাগবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি মনে করো পরীক্ষা হলে যে পেশেন্টগুলো দেয়া থাকবে ইউজুয়ালি সিএসও পেশেন্ট দেওয়া হয়, এদের অডিটরি ক্যানেলে কিছুটা পাস অনেক সময় থাকে। হ্যাঁ, কিছুটা ফ্লুইড বা পাস থাকে। তো থাকলে আমাকে যেটা করতে হবে, এই ইনস্ট্রুমেন্টের কি নাম? জবসন হর্ন প্রোব উইথ রিং কিউরেট। হ্যাঁ, এটা হলো জবসন হর্ন প্রোব আর এটার নাম হলো রিং কিউরেট। এই জবসন হর্ন প্রোবের যে অংশটা হর্ন প্রোব, হ্যাঁ, এই হর্ন প্রোবে আমাকে চিকুন করে একটু কটন পেঁচাই নিতে হবে। কটন পেঁচায় ভিতরে যদি কোনো পাস থাকে, ডেব্রিস থাকে, ফ্লুইড থাকে, সেটাকে আমাকে ক্লিয়ার করে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে একটু খেয়াল করো। রিং কিউরেট, রিং উইথ রিং কিউরেট। ভিতরে কোনো ফ্লুইড বা পাস থাকলে আমি ক্লিয়ার করব। অন্তত পরীক্ষার হলে যদি কোনো পাস নাও থাকে
পাস ক্লিয়ার করে অ্যাক্টিং করতে হবে, বুঝছো? এক্সামিনেশন ইজ নাথিং বাট অ্যাক্টিং অ্যাক্টিং, এক্সামিনেশন অ্যাক্টিং করতে হবে তুমি এবং তোমাকে এই যে পাস আছে না ভিতরে যে ডেব্রিস আছে এটার স্মেলটা নেওয়া লাগবে, এটা স্মেল নেওয়া লাগবে। কেন ভাই কেন ইনফেকশন স্মেলটা না, স্মেলটা কেন নেওয়া লাগবে? ফাউল স্মেলিং হলে সিএসওএম এর কিছু ইয়াস না টাইপ, একটা হলো টিউবো টিম্পেনিক টাইপ, আরেকটা কি স্যার পড়ি নেই স্যার আমরা এই তোমরা এগুলোর গল্প পড়ো নাই, ক্লাস করেন নাই? না স্যার There are two types of CSOM, tubo-tympanic type and atico-antral type. Atico-antral types of CSOM যাদের থাকে এদের পাঁচটা থাকবে Tubo-tympanic type. ফাউল স্মেলিং, সিভিয়ার ফাউল স্মেলিং পাঁচ থাকবে, মনে হবে যে পচা মাছের মতো। মাছ পচলে যেরকম খুব বিচ্ছিরি গন্ধ আসে সেরকম বিচ্ছিরি গন্ধ আসে, ইটস এ ডায়াগনস্টিক সাইন। Foul smelling discharge is a diagnostic sign of atico-antral variety of CSM. যদি টিউবো-টিম্পানিক ভ্যারাইটি অফ সিএসএম থাকে ইউজুয়ালি কোনো ফাউল স্মেলিং হয় না, কোনো ব্যাড অডর হয় না, এই জন্য স্মেলটা নেওয়া লাগে। স্মেলটা এই নীলা তো নেওয়ার পরে তোমার টেবিলে ইয়া দেওয়া থাকবে গজ, ইনস্ট্রুমেন্টে এই গজ দিয়ে এটাকে খুলে ফেলে দিতে হবে, হ্যাঁ ফেলে দিতে হবে। আচ্ছা এবার দেখো তাইলে আমার মোটামুটি বেশ কয়েকটা স্টেপ কিন্তু করা শেষ। নেক্সট স্টেপ ইজ কি অটোস্কোপি। অটোস্কোপি আমি করব, হ্যাঁ অটোস্কোপি আমি করব। এবার দেখো ইন্সপেকশনের পরে অটোস্কোপি যে হোল করবা, হোল করার একটা নিয়ম আছে। অটোস্কোপ শুড বি হেল্ড ইন পেন পালপেশন হোল্ডিং, ইন্সপেকশন এগুলো করে পেন হোল্ডিং, বুঝছো? আমরা কলমটা ইয়া করি না, হোল্ড করি না, কলমটা যেইভাবে হোল্ড করি অটোস্কোপ শুড বি হেল্ড ইন দ্য সেম ম্যানারে আমরা অটোস্কোপটা হোল্ড করব, হ্যাঁ পেন হোল্ডিং ম্যানারে আমরা অটোস্কোপ হোল্ড করব। এবং অটোস্কোপ দিয়ে আমি এক্সামিনেশন করার সময়ও আমাকে ওয়াহিদ কে দেন, ওয়াহিদ কে দেন। ক্যামেরাটা ওয়াহিদ দেন। ল্যাটারালি করে এই যে ভিডিও বাম পাশে একটু সরো। ওয়াহিদ তুই ভিডিও রাখো এই যে দেখো আমি অটোস্কোপি যে করলাম, অটোস্কোপি করে আমি কি দেখলাম? অটোস্কোপি করে আমি দেখলাম যে আমার টিম্পানিক মেমব্রেনটা ইনটেক্ট কিনা, অথবা টিম্পানিক মেমব্রেনে কোনো পারফোরেশন আছে কিনা। যদি পারফোরেশন থাকে তখন আমি দেখলাম যে পারফোরেশনের সাইজ, শেপ, মার্জিন, কন্ডিশন অফ দ্য রেমন্যান্ট টিএম, তারপরে দেখবো যে কন্ডিশন অফ দ্য মিডল ইয়ার মিউকোজা, তারপরে দেখবো যে কন্ডিশন অফ দ্য ওসিকুলার চেইন, এন্ড আই উইল লুক ফর দ্য ইউস্টেশিয়ান টিউব ওপেনিং। এই যে কথাগুলো বললাম এই জিনিসগুলো আমি দেখবো, অনেকগুলো পয়েন্ট আমি এখানে দেখবো, হ্যাঁ দেখার পরে আমার মোটামুটি অটোস্কোপি শেষ হয়ে গেল। অটোস্কোপির পরে আমার নেক্সট এক্সামিনেশন হলো আচ্ছা পয়েন্টগুলো আবার একটু লেখো, তোমার হাতে লিখতে সুবিধা হবে। যদি টিম্পানিক মেমব্রেনে কোনো পারফোরেশন থাকে দেন আই উইল লুক ফর দ্য সাইজ অফ পারফোরেশন, সাইট শেপ অফ সাইড তো টিম্পানিক ওকে সাইজ, শেপ, Margin. margin, condition of the Remnant tympanic membrane. TM, condition of the middle Middle ear ear mucosa. condition of the ossicular chain, Ossicular chain. and eustachian tube Opening. openingটা আমি দেখব। তাহলে এই কয়টা জিনিস আমাকে দেখতে হবে। দেখার পরে Condition of the নেক্সট mucosa পরে? এক্সামিনেশনটা হলো টিউনিং Ossicular chain. ভেরি ইম্পর্টেন্ট, টিউনিং ফর্ক টেস্ট। তো টিউনিং ফর্ক টেস্টটা দেখো কত বেশি ইম্পর্টেন্ট। টিউনিং ফর্ক টেস্ট দ্বারাই কিন্তু মোটামুটি আমি বুঝতে পারবো যে রোগীর ডায়াগনোসিসটা আমি মোটামুটি কনফার্ম করতে পারবো। ডায়াগনোসিস করার জন্য টিউনিং ফর্ক টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমরা ইউজুয়ালি ওয়ার্ডে যে টিউনিং ফর্কগুলো ইউজ করি সেটা হলো 512 হার্জ, হ্যাঁ 512 হার্জের টিউনিং ফর্ক ইউজ করি। এছাড়াও আরো অনেক ধরনের টিউনিং ফর্ক আছে, যেমন 128 হার্জ, 256 হার্জ,
512 হার্জ, কিন্তু অসংখ্য হার্জের টিউনিং ফর্ক আছে, তবে 512 হার্জের টিউনিং ফর্কটা আমরা ইউজুয়ালি ওয়ার্ডে ইউজ করি, এটা একটু মনে রাখলাম, ঠিক আছে? তাহলে টিউনিং ফর্ক এক্সামিনেশনে যে আমরা তিনটা টেস্ট করব, রিনি, ওয়েবার, এফএস, বোন প্রোটেকশন, তিনটা টেস্ট করার আগে রোগীকে আমাকে এডিকুয়েট কাউন্সেলিং করতে হবে। পর্যাপ্ত কাউন্সেলিং না করে টিউনিং ফর্ক টেস্ট করা যায় না। কারণ রোগী যদি তোমার সাথে কিভাবে রেসপন্স করবে, কিভাবে কোঅপারেট করবে, রোগী যদি ক্লিয়ার না হয় তাহলে তোমার ইন্টারপ্রিটেশন হবে ভুল, ঠিক আছে? তাহলে খেয়াল করো, রোগীকে বলতে হবে, বাবা এই যন্ত্রটা দিয়ে শব্দ উৎপন্ন হয়, এই যন্ত্রটা আমি আপনার কানের সামনে একবার ধরবো, পিছনে একবার ধরবো, আপনি বলবেন কোথায় আপনি বেশি শব্দ পাবেন। রোগীকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিতে হবে যে সামনে একবার ধরবো, পিছনে একবার ধরবো, কোথায় বেশি ভালো শব্দ সে শুনতে পায় সেটা সে আমাকে বলবে, সামনে না পিছনে, ঠিক আছে? তাইলে আমি টিউনিং ফর্ক এক্সামিনেশন করার সময় তোমাদের হাত নিয়ে খুব কনফিউশন হয়, কোন হাত দিয়ে কোন পাশে করবা, হাত নিয়ে খুব সিভিয়ার কনফিউশন হয়। সহজভাবে মনে রাখবা, তুমি যখন রাইট ইয়ার এক্সামিনেশন করবা তখন টিউনিং ফর্কটা তুমি হোল্ড করবা লেফট ইয়ার, লেফট হ্যান্ড। যখন লেফট ইয়ার এক্সামিনেশন করবা এই টিউনিং ফর্কটা থাকবে তোমার রাইট ইয়ারে। রাইট হ্যান্ড। কোনোভাবে হাত যেন ক্রস না হয়, হাত ক্রস করা যাবে না। মনে করো এই হাত দিয়ে এই কান, এই হাত দিয়ে এই কান, এই হাত দিয়ে এই কান করতে গেলে পেশেন্টের সাথে ক্রসিং হয়, পেশেন্টের ফেসটা তোমার হাত দিয়ে ঢেকে যাবে, ক্রসিং হবে, ক্রসিং করা যাবে না, ক্রসিং সার্ভার পছন্দ করে না, হ্যাঁ? তাইলে আমাদের আলনার যে অলিকরণ প্রসেস আছে না, অলিকরণ প্রসেসে আমরা স্ট্রাইক করি, আমাদের আলনার অলিকরণ প্রসেসে আমরা স্ট্রাইক করব টিউনিং ফর্ক। এই সামনে একবার ধরবো, পিছনে একবার ধরবো, ধরার পরে রোগীকে বলবো যে আপনি কোথায় ভালো শব্দ শুনতে পাচ্ছেন, সামনে। যেহেতু সামনে ভালো শব্দ শুনতে পাচ্ছে, দ্যাট ইন্ডিকেটস পেশেন্টের কোনো কন্ডাকটিভ হিয়ারিং লস নাই। এয়ার কন্ডাকশন ইজ গ্রেটার দ্যান বোন কন্ডাকশন। এয়ার কন্ডাকশনটা যদি বোন কন্ডাকশনের চেয়ে ভালো হয়, দ্যাট ইন্ডিকেটস পেশেন্টের কোনো কন্ডাকটিভ হিয়ারিং লস নেই। এবার আমি ওয়েবার টেস্ট করব। ওয়েবার টেস্ট করার নিয়মটা একটু দেখো, ভালো মতো খেয়াল করো। আমি স্ট্রাইক করে রোগীর কপালের মাঝখানে ধরব এবং রোগীকে আগেই কাউন্সেলিং করে রাখবো যে বাবা এই যন্ত্রটা আমি আপনার কপালের মাঝখানে ধরব, আপনি আমাকে বলবেন যে আপনি ডান কানে ভালো শুনতে পান নাকি বাম কানে ভালো শুনতে পান নাকি মাঝখানে শব্দটা আপনি ইয়ে করতে পারছেন, শুনছেন। হ্যাঁ, এটা কিন্তু এই টেস্টের ইন্টারপ্রিটেশনের ইম্পর্টেন্স অনেক বেশি, আমি একটু পরে আসতেছি। রোগী তোমাকে বলতে পারে যে স্যার আমি ডান কানে ভালো শুনি, অথবা বাম কানে ভালো শুনি, অথবা দুই কানে একই রকম শুনি, অথবা আমি শব্দটা শুনতে পাচ্ছি মাঝখানে। রোগী অনেক ধরনের কথা তোমাকে তো বলবে, ঠিক আছে? মাঝখানে শুনতে পাচ্ছি, মাঝখানে শুনতে পাচ্ছি মিন্স ওয়েবার ইজ সেন্ট্রাল, ওয়েবার ইজ সেন্ট্রাল। এটার ইন্টারপ্রিটেশন হলো রোগীর দুই কানে ভালো আছে, অথবা দুই কানে হিয়ারিং লস আছে সমান সমান, বুঝছো? এটার ইন্টারপ্রিটেশনটা কিন্তু অন্যরকম, কারণ কোনো পেশেন্টের সিএসওএম থাকে, সিএসওএম থাকার পরও দুই কানে হিয়ারিং লস থাকে সেম। যদি দুই কানে হিয়ারিং লস সমান থাকে, রোগী বলবে যে স্যার আমি শব্দটা শুনতে পাচ্ছি মাঝখানে, অথবা দুই কানে শুনতে পাচ্ছি সমান সমান, কোনো কম বেশি নাই। যদি কোনো রোগীর কোনো সাইডে কন্ডাকটিভ হিয়ারিং লস থাকে, মনে করো ওর যদি এই মুহূর্তে রাইট সাইডে যদি সিএসওএম থাকে উইথ রাইট সাইডে যদি কন্ডাকটিভ হিয়ারিং লস থাকে, তাহলে এই ওয়েবার টেস্ট করলে সে আমাকে বলতো যে ডান দিকেও শব্দটা বেশি শুনতে পাচ্ছে, বুঝছো? কথা কি ক্লিয়ার হয়েছে? কনফিউশন থাকলে কোশ্চেন করতে পারো। স্যার রাইট সাইডে হিয়ারিং লস থাকলে ডান দিকে শব্দ, যেই কানে কন্ডাকটিভ হিয়ারিং লস থাকবে সেই কানেই ওয়েবারটা ওই কানেই যায়, বেশি সে সাউন্ড হবে। কিন্তু যদি সেন্সরি ইউনিটের হিয়ারিং লস হয় সেটা কিন্তু উল্টা হবে।
বেটার ইয়ারে সেন্সিটিভ হিয়ারিং লস যদি থাকে, বেটার ইয়ারে কি হবে? এবার লাস্ট টেস্টটা হলো অ্যাবসোলিউট বোন কন্ডাকশন টেস্ট। টেস্টের নামটা ভালো মতো খেয়াল করো, অ্যাবসোলিউট বোন কন্ডাকশন টেস্ট। তার মানে এই টেস্ট দ্বারা আমি শুধুমাত্র বোন কন্ডাকশনটাকে টেস্ট করতে যাচ্ছি, এয়ার কন্ডাকশন আমার এখানে কনসার্ন না। এয়ার কন্ডাকশনটা আমি এখানে টেস্ট করতে চাচ্ছি না, আমি বোন কন্ডাকশনটা টেস্ট করব, এয়ার কন্ডাকশনটা আমি ইন্টেনশনালি ব্লক করে দিব। এয়ার কন্ডাকশন পাথওয়ে দিয়ে কোনো সাউন্ড যেন ট্রান্সমিট হতে না পারে, এই জন্য আমি এয়ার কন্ডাকশন পাথওয়েটা ব্লক করে দিব। হ্যাঁ, তো এই এক্সামিনেশনের আগে রোগীর কিছু কাউন্সেলিং করতে হবে। কাউন্সেলিংটা কি? কাউন্সেলিংটা হলো, বাবা এই যন্ত্রটা আমি আপনার কানের পিছনে একবার আমি ধরবো, যখন আপনার শব্দ শোনাটা বন্ধ হয়ে যাবে তখন আপনি একটা আঙ্গুল দিয়ে আমাকে ইশারা করবেন। যখন আপনার শব্দ শোনাটা বন্ধ হয়ে যাবে একটা আঙ্গুল দিয়ে ইশারা করবেন। তো সেই ইশারা করার পরে আমিও যেটা করব, আমারও এয়ার কন্ডাকশন যেটা পাথরটা ব্লক করে আমি আমার সাথে কম্পারিজন করব। আমি আমার সাথে কম্পারিজন করে যেটা আমি জাজ করব সেটা হলো রোগীর কন্ডাক্টিভ হিয়ারিং লস আছে কিনা। মনে করো রোগীকে আমি করলাম, পিছনে ধরলাম, এবং খেয়াল রাখতে হবে ধরার সময় অবশ্যই ট্রেগাস দিয়ে এক্সটার্নাল অডিটরি ক্যানালটাকে আমাকে ব্লক করে দিতে হবে। ট্রেগাসটাকে ইনওয়ার্ড চাপ দিয়ে আমাকে এক্সটার্নাল অডিটরি ক্যানালটাকে ব্লক করে দিতে হবে। কারণ কি, এক্সটার্নাল অডিটরি ক্যানাল দিয়ে কোনো সাউন্ড যেন ট্রান্সমিট না হইতে পারে, সেজন্য ব্লক করে আমি পিছনে ধরবো। আমি জাস্ট দেখতে যাচ্ছি রোগীর ম্যাস্টয়েড যেটা বোনস, ম্যাস্টয়েড বোনস দিয়ে যে বোন কন্ডাকশন দিয়ে যে সাউন্ডটা হয়, সেই বোন কন্ডাকশন পাথওয়েতে কোনো আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, সমস্যা বা কোনো অসুবিধা আছে সেটা আমি দেখবো। ঠিক আছে, তাহলে আমি টেস্টটা আরম্ভ করছি। হ্যাঁ, দেখো একটু খেয়াল করো। কাজেই আমি যেটা পরীক্ষা করি, যেটা পাইলাম ফাইন্ডিংস হলো, ওর যখন শোনা বন্ধ হয়ে গেল তখন আমিও দেখলাম যে আমিও কোনো শব্দ শুনতে পাচ্ছি না, আমিও কোনো শব্দ শুনতে পাচ্ছি না। দ্যাট মিনস ওর বোন কন্ডাকশন কোনো লস নাই। এটার ইন্টারপ্রিটেশনটা হলো অ্যাবসোলিউট বোন কন্ডাকশন ইজ ইকুয়াল টু এক্সামিনার, এক্সটার্নাল বোন কন্ডাকশন ইজ ইকুয়াল টু এক্সামিনার। এটা হলো এই টেস্টের ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, ইন্টারপ্রিটেশন হলো ভুল না হয়। এবং অবশ্যই মনে রাখতে হবে তুমি নিজে তোমার হাত দিয়ে পেশেন্টের এক্সটার্নাল অডিটরি ক্যানালটা ব্লক করা লাগবে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে টিউনিং ফর্ক টেস্টের পরে আমার নেক্সট টেস্ট হলো ফেসিয়াল নার্ভ টেস্ট। ফেসিয়াল নার্ভ টেস্ট এটা সহজ, এটা তো তোমরা বেশ কয়েকবার করছো। রোগীকে বলতে হবে মাথায় হাত দেবো, আপনি ঘাড় নাড়াবেন না, দেয়ালের দিকে আপনি তাকান তো। দেয়ালের দিকে যখন তাকাইতে যাবে আমাকে কি উইল সি ফর কি, তাদের তো অবস্থা খুবই খারাপ। ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তোমরা কোনো অ্যান্সার করো না, কি অবস্থা? কি তোমরা কি এলটি ওয়ার্ডস আর অন্য কোনো ওয়ার্ড করো নাই? গাইনি করছি, বার্ন প্লাস্টিক, গাইনি, মেডিসিন তো করো না, এই জন্যই অবস্থা। উইল সি ফর রিকলিং, যখন রোগী তাকাতে যাবে দেয়ালের উপরে, যদি রিঙ্কলিং থাকে দ্যাট ইন্ডিকেটস যে রোগীর টেম্পোরাল ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ ইজ ইনট্যাক্ট। যদি রিঙ্কলিংটা লস হয়ে যায় দ্যাট ইন্ডিকেটস টেম্পোরাল ব্রাঞ্চ ইজ প্যারালাইজড। এটা সহজ হিসাবে, এইগুলো 30-70 কি এক্সামিনেশন, ক্রস এক্সামিনেশন। তারপরে চশমাটা খুলব, সমস্যা নেই। তারপরে আমি রোগীকে বলবো যে বাবা আপনি আপনার চোখ দুইটা জোরে বন্ধ করে রাখবেন, আমি আপনাকে খোলার চেষ্টা করবো, আপনি আমাকে খুলতে দিবেন না। বন্ধ করো। এই যে আমি খোলার চেষ্টা করলাম, রোগী খুলতে আমাকে দেয়নি। দ্যাট ইজ ইন্ডিকেটস রোগীর জাইগোমেটিক ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ ইজ ইনট্যাক্ট। যদি কোনো পেশেন্টের জাইগোমেটিক ব্রাঞ্চ যদি পলসি হয়, রোগী কিন্তু কমপ্লিট আই ক্লোজার করতে পারে না। ভেরি ইম্পর্টেন্ট। জাইগোমেটিক ব্রাঞ্চটা হলো 5টা ফেসিয়াল
পাঁচটা ফেশিয়াল নার্ভ একটা টার্মিনাল ব্রাঞ্চের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট। হোয়াই? বিকজ ইট সাপ্লাইজ দ্য আই। যদি কোনো কারণে অপারেশনের সময় যদি এই ব্রাঞ্চটা যদি ইনজিউর্ড হয়, যদি ফলসি হয়, প্যারালাইজড হয়, দেন পেশেন্টের কমপ্লিট আই ক্লোজার হয় না। পেশেন্টের তখন এক্সপোজার ক্যারাটাইটিস হয়, এক্সপোজার ক্যারাটাইটিস হয়, এবং এক্সপোজার ক্যারাটাইটিস হয়ে দেন পেশেন্টের কর্নিয়াল আলসারেশন হয়, দেন পেশেন্ট বিকাম ব্লাইন্ড। বুঝছো? সো এই ব্রাঞ্চটা ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আমরা ইয়ার অপারেশন করার সময় সর্বোচ্চ চেষ্টা করি, বা প্যারোটিড যে গ্ল্যান্ড আছে, প্যারোটিড গ্ল্যান্ডে যদি কোনো টিউমার বা ক্যান্সার হয়, সেক্ষেত্রে অপারেশন করার সময় সর্বোচ্চ চেষ্টা করি জাইগোমেটিক ব্রাঞ্চটা কোনোভাবে যেন ইনজিউরি না হয়। জাইগোমেটিক ব্রাঞ্চ ইনজিউরি হলে এটা কমপ্লিকেশন অনেক গ্রেভ কমপ্লিকেশন থাকে। ঠিক আছে? তাইলে আমার টেম্পোরাল গেল, জাইগোমেটিক গেল, নেক্সট ব্রাঞ্চেস বাক্কাল। পেশেন্টকে বলবো আপনি আপনার গালটা গালটা এরকম করে গাল তুলাবে, এবং আমি দুই পাশে দেখবো যে মাসেলের পাওয়ারটা, মাসেলের পাওয়ার এবং টোন আমি দেখবো ঠিক আছে কিনা। তারপরে নেক্সট কোনটা ব্রাঞ্চ, কোনটা? মার্জিনাল মেন্ডিবুলার, মার্জিনাল মেন্ডিবুলার। এটার জন্য আমি রোগীকে বলবো আপনি দাঁত দেখান তো আমাকে একবার। দাঁত দেখব, দাঁত দেখার সময় যদি কোনো পেশেন্টের কোনো একটা সাইডের মার্জিনাল মেন্ডিবুলার নার্ভ যদি পলসি হয় বা প্যারালাইজড হয়, অপোজিট সাইডের অ্যাঙ্গেল অফ দ্য মাউথটা ডেভিয়েটেড হবে। যদি একটু ভালো মতো খেয়াল করবেন, যদি লেফট সাইডের মার্জিনাল মেন্ডিবুলার নার্ভটা যদি প্যারালাইজড হয়ে যায়, তাইলে রোগী যখন দাঁত দেখাইতে যাবে রাইট সাইডের অ্যাঙ্গেল অফ দ্য মাউথটা ডেভিয়েটেড হবে। ডেভিয়েটটা খেয়াল রাখতে হবে, ইম্পর্টেন্ট। এবং আমার লাস্ট ব্রাঞ্চ কোনটা? সার্ভাইকাল ব্রাঞ্চ। সার্ভাইকাল ব্রাঞ্চ সাপ্লাইজ দ্য কি বলো? প্লাটিজমা। সার্ভাইকাল ব্রাঞ্চ উইল সাপ্লাই দ্য প্লাটিজমা, যে মাসেল থাকে, প্লাটিজমা মাসেল। রোগীকে বলতে হবে যে আপনি আবার গাঁটটা এরকম খিচেন তো দেখি, গাঁটটা এরকম খিচেন। ঘাড় যখন খিচবে, ঘাড় খিচার সময় আমাকে দুই পাশে একটু দেখতে হবে যে মাসেলের টোনটা ইনটেক্ট কিনা, এইভাবে আমাকে দেখতে হবে। হ্যাঁ, মাসেল টোনটা দেখি এরকম বিরাট কোহলি তাহলে এই মোটামুটি আমার ফেশিয়াল বিরাট কোহলি এরকম করে। ফেশিয়াল নার্ভের এক্সামিনেশন মোটামুটি এখানে কমপ্লিট। লাস্ট হলো কি আমার? লাস্ট কি? ফিস্টুলা টেস্ট। ফিস্টুলা টেস্টের আগে রোগীকে খুব ভালো মতো কাউন্সিলিং করে নিতে হবে। ফিস্টুলা টেস্টের আগে কাউন্সিলিংটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি কাউন্সিলিং করে নিব ফিস্টুলার আগে। দেখো, ফিস্টুলা টেস্ট করার আগে রোগীকে কি বলতে হবে? যে বাবা আমি আপনার কানের একটা বিশেষ এটা পরীক্ষা করব। এই পরীক্ষা করার সময় আপনার খারাপ লাগতে পারে, বমি বমি ভাব হতে পারে, কতগুলো লেখো, ইম্পর্টেন্ট। এই পরীক্ষাটা করার সময় আপনার খারাপ লাগতে পারে, বমি বমি ভাব হতে পারে, কিন্তু ভয়ের কিছু নাই, আমি আপনাকে সহযোগিতা করবো। তাহলে এই কথাগুলো আগে বলবো, এবং রোগীকে সবার শেষে পরীক্ষাটা করার আগে বলতে হবে যে এই পরীক্ষা করার সময় আপনি আমার চোখের দিকে তাকাবেন, পেশেন্টের সাথে আমার আই কন্টাক্ট করা লাগবে এই পরীক্ষা করার সময়। কেন? ভাই, আই উইল সার্চ ফর নিস্টেগমাস। রোগীর আই এক্সামিনেশন করার সময় রোগীকে দেখতে হবে তার কোনো নিস্টেগমাস হয় কিনা, ভেরি ইম্পর্টেন্ট। যদি কোনো রোগীর সেমিসার্কুলার ক্যানালে ফিস্টুলা হয়, যদি সেমিসার্কুলার ক্যানালে ডেইসেন্স থাকে অথবা ফিস্টুলা থাকে, রোগীর নিস্টেগমাস হবে। এই জন্য রোগীর সাথে আমাকে আই কন্টাক্ট করতে হবে। হ্যাঁ, রোগীর সাথে আই কন্টাক্ট করে আমার দেখতে হবে কোনো নিস্টেগমাস আছে কিনা, সেটা আমাকে দেখতে হবে। তাহলে এই ফিস্টুলা টেস্ট করার নিয়মটা কি? নিয়মটা হলো রোগীর মাথার উপরে আমাকে একটা হাত দেওয়া লাগবে, কারণ অনেক সময় এই ফিস্টুলা টেস্ট করার সময় রোগীর ভার্টাইগো হয়, নসিয়া হতে পারে, রোগী খারাপ লাগতে পারে। এই জন্য রোগীকে মাথার উপরে একটা হাত দিয়ে আমাকে সাপোর্ট দিতে হবে। তারপরে ইন্ডেক্স ফিঙ্গার অথবা থাম, যে কোনো একটা আঙ্গুল দিয়ে পরীক্ষা করা যায়, নো প্রবলেম। আমি যেটা করবো, ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে রোগী যেটা ট্রেগাস আছে
গাছের মধ্যে আমি বেশ কয়েকবার চাপ দিব, এটা তুমি আমার সাথে আই কন্টাক্ট করো, 1 2 3। থার্ড টাইম আমি চাপ দিয়ে অ্যাকশন ওয়েব ডিফারেন্সটা ব্লক করে রাখবো এবং পেশেন্টের সাথে আমি চোখের দিকে তাকিয়ে থাকবো ফর 15 সেকেন্ড। হ্যাঁ, 15 সেকেন্ডের মতো আমি পেশেন্টের চোখের দিকে তাকিয়ে থাকবো এবং আই উইল সি ফর whether এটা there শুনিস is any আই টু আই distension। ঠিক আছে, এই পরীক্ষাটা করলাম, করার পরে 15 to 20 seconds সবগুলো স্টেপ শেষ হয়ে যাওয়ার পরে শুনিস মামা, এটা শুনিস। পেশেন্টের এটা আমার ফেভারিট। কাপড় চোপড় আমি যে এক্সপোজার করেছিলাম কাপড় চোপড় আমি ঠিক করে দিব। যদি ফিমেল পেশেন্ট হয়, নিজে অতি আবেগী হয়ে অতি উদ্বেলিত হয়ে পেশেন্টের কাপড় ঠিক করার কোনো প্রয়োজন নাই। বলবা যে মা আপনি আপনার কাপড়টা ঠিক করে নেন, হ্যাঁ ঠিক করে নেন। তারপরে যে মেল পেশেন্ট হয় চশমা থাকলে রোগীর চশমাটা দিয়ে দিবা এবং রোগীকে থ্যাংক ইউ দিবা। রোগীর থ্যাংক ইউর জন্য ওই অস্থি শীটে মার্ক দেওয়া আছে 0.5। পেশেন্টকে যদি থ্যাংক ইউ না দিয়ে আসো তোমার 0.5 মার্ক কিন্তু কাটা যাবে। থ্যাংক ইউ দিয়ে এক্সামিনেশন শেষ। ঠিক আছে, এইগুলো শেষ করো। মোটামুটি ইয়ার ধন্যবাদ দিলে ওদিকে তো